আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা ল্যান ফ্যামিলিকে দেখি, যেখানে তো পার্টি হচ্ছিল। আর আসলে এই পার্টিটা ছিল যে এই ফ্যামিলির বড় মেয়ে ম্যারির বিয়ে উপলক্ষে, কারণ তার বিয়েটা ঠিক হয়েছে, সেটা নিয়েই পার্টিটা ছিল। আর আমরা পার্টির মাঝখানেই দেখতে পাই যেখানে সবাই অনেক বেশি এনজয় করছিল। এখানেই আবার আমরা হ্যানকে দেখি, যে তো ম্যারির স্টেপ সিস্টার ছিল, কারণ তার মম মারা যাওয়ার পর তার ড্যাড আবারও বিয়ে করেছিল, তার স্টেপ মমও রয়েছে। ম্যারি সেখান থেকে হুট করেই রুমের দিকে চলে যাচ্ছিল। এটা দেখে হি একটু অবাক হয় আর ভাবতে থাকে যে সে কোথায় যাচ্ছে। হি তো তার দিকেই তাকিয়েছিল। আসলে ম্যারি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। সেই যখন তার রুমের দিকেই যাচ্ছিল, একটি লোক তো পার্টি থেকে বের হয়ে তার সাথে ফোর্স করা স্টার্ট করে দেয়। আসলে এগুলো সব হিরই প্ল্যানিং ছিল, যেন সবার সামনেই তাকে অপদস্থ করতে পারে আর তার সাথে তাকে ফ্রেম করতে পারে। যেহেতু তার সাথে মিসবিহেভ করা স্টার্ট করে দেয়, তখনই সেখানে আমরা আয়ানকে দেখি, যেহেতু আবার ম্যারি স্টেপ ব্রাদার ছিল। সে তার বিয়ে উপলক্ষে এতদিন পর দেশে ফিরে এসেছিল। আর এখানে সে ম্যারির অবস্থা দেখে তাকে হেল্প করার জন্য চলে আসে। ম্যারি তাকে দেখে একটু স্বস্তি বোধ করে। ম্যারির একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, যেখানে ছোট্টবেলা তার মম যখন আগুনে পুড়ে মারা যায়, তখন আয়ান আর তার মম তার কাছে এসেছিল আর তাকে নিজের মেয়ের মতোই বড় করতে থাকে। আর এখানে আবার আমরা আয়ানকে দেখি, সে তো তাকে সামলানোর জন্য তাকে রুমে নিয়ে যাওয়ার কথা বলে। এখানে ম্যারিও যেহেতু ড্রাঙ্ক ছিল, সে তাকে কোলে করে নিয়ে রুমে নিয়ে যায় আর তাকে বলতে থাকে যে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো, তোমার কি কোনো কিছু লাগবে। কিন্তু ম্যারি কিছুই বলে না, তাই আয়ান চুপচাপ তাকে নিয়ে রুমে চলে যায়। কিন্তু ম্যারি যেহেতু ড্রাঙ্ক ছিল, সেই তো এখানে আয়ানকে ছাড়তেই চাচ্ছিল না। আয়ান এখানে তাকে বলতে থাকে যে আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে হেল্প করার জন্য, তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি তাকে বলতে পারো। আর সে সরে যেতে নিলে ম্যারি তো এখানে তাকে থামিয়ে দেয় আর তাকে বলতে থাকে তাকে হেল্প করার জন্য, কারণ কেউ একজন তাকে ড্রাগ দিয়ে দিয়েছে। আসলে সেটা হি ছিল, যে তাকে ফ্রেম করার জন্যই ড্রাগ দিয়েছিল। আর আয়নও যেহেতু একটি ছেলে ছিল, তাই সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর সেখানেই তারা কিছুটা টাইম স্পেন্ড করে নেয়। আর একটু পরেই আমরা ম্যারিকে দেখি, যে তো আয়নকে জিজ্ঞেস করছিল যে তুমি এতগুলো বছর হঠাৎ করেই কোথায় চলে গিয়েছিলে। আসলে তারা তো একসাথেই ছিল, হুট করেই আয়ান দেশের বাহিরে চলে গিয়েছিল। তখনই তারা সাউন্ড পায় যে বাহিরে থেকে কেউ একজন তাদেরকে ডাকাডাকি করছে। আয়ন এখানে বলে দেয় যে তুমি ড্রেস আপ করে নাও, নয়তো সবাই সন্দেহ করবেই। আসলে তারা দুজনেই আনফর্চুনেট সিচুয়েশনে ফেসে গেছে। আর বাহিরে আমরা ম্যারির ফিয়ন্সে লিকে দেখি, যাকে তো হি সেখানে মেডকে নিয়ে সেখানে নিয়ে আসে দেখানোর জন্য যে ম্যারি তো অন্য একটি লোকের সাথে রুমে রয়েছে। আসলে সে ভেবেছিল সেই যে লোকটিকে পাঠিয়েছে তার সাথেই ম্যারি ভিতরে রয়েছে। সেইখানে লিকে অনেক কথাই বলতে থাকে, কারণ হিও লিকে পছন্দ করত, কিন্তু লিয়ের বিয়ে তো ম্যারির সাথে ঠিক হয়েছে আর লি ম্যারিকে পছন্দ করে। এখানে সে বললে লি তো অনেক রেগে যাওয়ার ভাবতে থাকে যে সেগুলো কি বলছে, তাই সে সেখানে দরজায় নক করা স্টার্ট করে দেয়। তখনই আয়ান রুম থেকে বের হয়ে আসে আর তার হাত ধরে বলে যে ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ম্যারিকে কেউ একজন ড্রাগ দিয়েছে। আর তোমাদেরকে এতটুকু সেন্স নেই যে তোমার ফিয়ন্সে কোথায় যাচ্ছে কি করছে এইটুকু খেয়াল রাখো। এখানে তুলি পুরোই অবাক হয়ে গিয়েছিল, আর হি অবাক হয়ে গিয়েছিল তার ভাইকে এখানে দেখে। হি আর আয়ান বায়োলজিক্যাল ব্রাদার অ্যান্ড সিস্টার ছিল। এখানে তো হি পুরোই অবাক তাকে দেখে। লিটাকে বলে যে তাহলে তুমি এখানে কি করছো। তখন সে বলে দেয় যে আমি তাকে হেল্প করার জন্য এসেছি, কারণ সেখানে কেউই ছিল না তাকে হেল্প করার মতো। এটা শুনে লি একটু আপসেট হয়ে পড়ে। তখনই আবার পিছন থেকে ম্যারি বের হয়ে আসে আর ম্যারিকে দেখে হি বলতে থাকে যে তুমি যেহেতু ড্রাঙ্ক ছিলে, তাহলে তোমার সাথে আয়ান ব্রাদার কি করছে। লিও এই প্রশ্নটাই জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তখনই তার ঘাড়ের মধ্যে তারা লাভ বাইট নোটিস করে। এটাতে হি তো বলতে থাকে যে মানলাম যে ভাই তুমি তাকে হেল্প করতে এসেছো, কিন্তু তার ঘাড়েই লাভ বাইট কোথা থেকে আসলো। কিন্তু এখানে আয়ান এই কথাটি কাটিয়ে বলতে থাকে যে ড্রাগের কারণে তার অ্যালার্জি হয়ে গেছে। কিন্তু লি বুঝতে পারে যে সিচুয়েশনটা কি হয়েছে। ম্যারি এখানে সবকিছুই চুপচাপ শুনছিল আর দেখছিল যে আয়ান কিভাবে তাকে প্রোটেক্ট করছে। এখানে তো লি রাগ করে সেখান থেকে চলে যায়, কিন্তু আয়ান তাদের দুজনকেই ভিতরে নিয়ে আসে আর হিকে বলে যে তুমি আজকে যে নোংরা কাজটি করেছো তার জন্য অবশ্যই তোমাকে পানিশমেন্ট পেতে হবে, কারণ আমি জানি যে তুমি তাকে ড্রাগ দিয়েছো। আর তাকে অনেক বকা দিতে থাকে আর তাদের দুজনকেই মিলেমিশে থাকার কথাও বলে। হি তো এখানে আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। এখানে আবার ম্যারি তাকে সরি বলে আর থ্যাঙ্কস জানায় তাকে হেল্প করার জন্য। কিন্তু আয়ান সেখানে তাকে অনেকটা ক্লোজ নিয়ে আসে আর বলতে থাকে যে আমি কিন্তু তোমার কাছে আসতে চাইনি। সে ফাউন্ডেশন দিয়ে তার লাইফ বাইটটাও লুকিয়ে ফেলে আর বলতে থাকে যে যেহেতু তুমি আমাকে নিজেই ফোর্স করেছো, তাই এখন থেকে তোমার আমার কথা মতোই চলতে হবে।
তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। আর সেখানে আয়ান অ্যাসিস্ট্যান্টকে ব্ল্যাঙ্কেট সরাতে বললে তারা নোটিস করে যে এটা মেরি ফার্স্ট টাইম ছিল। তাই এখানে আয়ানের যেহেতু তার রেসপন্সিবিলিটিস নেওয়া দরকার ছিল, তাই সে বলে দেয় যে প্রথম স্টেপটা কিন্তু তুমিই নিয়েছো, কিন্তু এখন আমি যা বলবো তাই তোমার শুনতে হবে। আমরা লিকে দেখি যেহেতু পার্টি শেষ হওয়ার পর ম্যারিকে নিয়ে বাহিরে আসে। বেচারা তো ম্যারিকে অনেক পছন্দ করত, তাই সে তার এই অবস্থা দেখেও তাকে বলছিল যে যা হয়েছে সব কিছুই ভুলে যাও, আর তুমি আয়নের কাছ থেকে একটু দূরে থেকো। আমাদের সামনে বিয়ে, আমি চাই না আমাদের বিয়েতে কোনো প্রবলেম হোক, আর তোমাকে সত্যিই আমি অনেক পছন্দ করি, আর তোমার কোনো প্রবলেম হলে তুমি সবার আগে আমাকে বলবে, না আয়ানকে। কিন্তু ম্যারি তো এখানে আয়নের সাথে কাটানো মুহূর্তগুলোই মনে করতে থাকে। সে তো এই ঘর থেকে বেরিয়ে হতে পারছিল না। অন্যদিকে আমরা আয়ানকে দেখি, সে যখন শুনতে পায় যে ম্যারি তো এখন লিয়ের সাথে রয়েছে, সে ম্যারিকে কল করে আর বলে যে তুমি এখানে কি করছো। আর সে তো রাগ করে তাদের কাছে চলে যায়, আর গাড়ি থেকে বের হয়ে একদম ডিরেক্টলি ডোর ওপেন করে আর তাকে টেনে সেখান থেকে বের করে নিয়ে আসে আর বলতে থাকে যে তুমি এখন জাস্ট আমার সাথেই থাকবে, আর তুমি এখন আমার কাছ থেকে বিলং করো, তাই আমি চাই না তুমি লিয়ের কাছে যাও। আর সেখানেই তাকে ফোর্সলি টেনে নিয়ে আসে আর তাকে অনেক সুইটলি কিস করে, আর তার গাড়িতেও বসিয়ে দিয়েছিল। এমনকি তাকে তার সাথে বাসায়ও নিয়ে যায়, যেখানে আবার ম্যারি বসে বসে ভাবছিল যে এই সব কিছু কি ঠিক হচ্ছে। কিন্তু আমাকে তো লি বলেছিল যে আয়ন ভালো ছিল না, সে জাস্ট আমাকে ইউজ করবে তারপর আমাকে ছেড়ে দিবে। তাহলে কি এটাই সত্যি? আমি কি লিকে বিশ্বাস করব? লি আসলে এগুলো বলছিল যেন ম্যারি আয়নের কাছ থেকে দূরে থাকে, কিন্তু ম্যারিতে এগুলোকেই বাস্তবেই সত্যি মেনে নিয়েছিল। সে যখন বাহিরে যেতে নেবে তখনই আবার আয়ন সেখানে চলে আসে আর তাকে বলে যে তুমি যে এতটা অ্যাক্টিভ আমি এটা ভাবতেই পারিনি। বাই দ্য ওয়ে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার ভালোই লেগেছে। আর সে যখন তার ঘাড়ে সে লাভবাইটা দেখতে পায়, তাকে বলে যে মনে রেখো যে তুমি এখন থেকে আমার কাছ থেকেই বিলং করো, আর এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, আমি তোমাকে অন্য কোথাও যেতে দিব না। এটা বলেই তাকে বসিয়ে নেয় আর তার গাড়েও মেডিসিন লাগিয়ে দিতে থাকে। ম্যারি তো এখানে পুরোটাই অবাক হয়ে গিয়েছিল, সে বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। কিন্তু আয়ান তো এখন থেকে তার অনেকটা ক্লোজ হওয়া স্টার্ট করে দেয়। ম্যারির মনে পড়ে যায় যে কিভাবে তারা সব সময় একসাথেই থাকতো। ম্যারি তো আয়ানকে অনেক পছন্দ করত, সে তো সব সময় তার সাথেই থাকতো, তাকে গিফট করতো, এমনকি তারা দুজনেই একসাথে বড় হয়েছে। তাদের রিলেশনটা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে মাঝখানে আয়ান বিদেশে চলে গিয়েছিল। আর এটাই মনে করে সে অনেক আপসেট হয়ে পড়ে, কারণ আয়ান তাকে কিছুই বলে যায়নি। এখানে তো আয়ান তাকে বাহিরে নিয়ে আসে আর তাকে বলতে থাকে যে তুমি আর কখনোই লিয়ের সাথে দেখা করবে না, এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে, আর তুমি সবসময় আমার সাথেই থাকবে, আমার কাছেই থাকবে। রাত্রেও যখন আয়ান ম্যারির রুমে যাচ্ছিল, নিচ থেকে আবার হিয়েটা দেখে ফেলে, আর সে তার মম আর ড্যাডকে কল করে বলে দেয় যে আমি তোমাদের নিতে আসি। এখানে তো আয়ান ম্যারির কাছে যায়, তাকে বলে যে আমি বাসা থেকে 6টা বছর দূরে থেকেছি, এর মানে এটা নয় যে আমি তোমাদের সবাইকেই ভুলে গেছি, আর তুমি আমার কাছ থেকে দূরে থাকবে এটা ভেবে নয় যে আমি তোমার ব্রাদার হই। অবশ্যই আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। আসলে আয়ানও বুঝতে পারছিল না কিভাবে তার মনের কথা তাকে প্রকাশ করবে। এখানে তো কিছুক্ষণের জন্য আয়ান নিজেও তার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে, সে তাকে অনেক সামলানোর চেষ্টা করলেও পারে না। আর ম্যারি যেহেতু আগে থেকেই আয়ানকে পছন্দ করতো, তাই সেও আর তাকে মানা করতে পারেনি। অন্যদিকে আমরা হিকে দেখি যে তো মামা ড্যাডের কাছে যায় আর গিয়ে বলে যে আমি এখনই আয়ান ব্রাদারকেই ম্যারির রুমে যেতে দেখেছি। এটা শোনার পর তো তার ড্যাড পুরোপুরি অবাক হয়ে যায়, আর তারা দুজনেই দৌড়ে সেখানে যেতে থাকে, কারণ তারা অবশ্যই চায় না যে ব্রাদার অ্যান্ড সিস্টারের মধ্যে কোনো সম্পর্ক হোক, কারণ তার ড্যাড তো এটা অবশ্যই চায় না। আর এখানে হিও ভাবতে থাকে যে আমিও দেখতে চাই সেখানে কি হচ্ছে। তার ড্যাড আর মম সেখানেই যেতে থাকে। অন্যদিকে তারা যখন কন্টিনিউ করছিল তখনই সাউন্ড শুনতে পায় যে কেউ একজন আসছে, কিন্তু তার মম আর ড্যাড তো সেইখানে দেখতে পায় যে ম্যারি তো এখানে বসে মেডিসিন লাগাচ্ছে। আর এটা দেখার পর হি নিজেও অবাক হয়ে যায় যে আমি তো ব্রাদারকে দেখেছিলাম এখানে আসতে, কিন্তু এখানে তো কেউই নেই। এখানে তো ম্যারি তাকে বলে যে ড্যাড আমাকে তো জাস্ট ব্রাদার একটি মেডিসিন দিতে এসেছিল আর চলে গেছে। এটা শুনে হি আপসেট হয়ে পড়ে যে এবারের জন্য তাদেরকে ধরতে পারেনি। আর এখানে আবার তার স্টেপ মমের বিহেভিয়ার দেখে মনে হচ্ছিল যে সেও ম্যারির অনেক টেক কেয়ার করে। আর এখানে তারা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে তারা যখন ক্লোজ ছিল তখনই আবার
আয়ান নিজেই তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় আর তাকে সরি বলে সেখান থেকে উঠে চলে যায়। ম্যারি নিজেও তার বিহেভিয়ারে অবাক ছিল যে সে হঠাৎ করে তারা অনেকটা ক্লোজ হয়ে পড়ে আবার নিজেই সরে যায়। আমরা তো এখানে তাদের সবাইকে একসাথে দেখি যারা বসে ম্যারির বিয়ে নিয়ে কথা বলছিল, আর এখানে তো আবার আয়ানও বিজনেস নিয়ে কথা বলতে থাকে। একটু পর ম্যারি বাহিরে আসার পর আয়না তার মমকে দেখে যারা কথা বলছিল। আয়নের মন তাকে বলছিল যে যেভাবেই হোক আমি চাই না যে তোমার হাত থেকে এই প্রপার্টি কখনো অন্য কোথাও চলে যাক। আমি তো চাই যেন এই ফ্যামিলির যত প্রপার্টি আর বিজনেস রয়েছে সব তুমিই সামলাও, আর আমি চাই না যে এইগুলো ম্যারির হাতেও কোনো শেয়ার বা কোনো কিছুই যাক। তখন আয়ান নিজের মমকে একটু সামলানোর জন্য আর খুশি করার জন্য বলে দেয় যে আমি অবশ্যই ম্যারিকে আমার রাস্তা থেকে সরিয়ে দিব, আর আমি চাইবো না যে এই প্রপার্টির কোনো একটি অংশ ম্যারির হাতে লাগুক। ম্যারি এটা শুনে আপসেট হয়ে চলে যেতে নেয়। তখনই আবার আয়ান সেখানে চলে আসে আর আবারও তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ম্যারি তাকে দূরে সরিয়ে দেওয়ার বলে যে আমি সত্যিই এখন তোমাকে চিনতে পারি না, তুমি অনেক বদলে গেছো। এমনকি সে তার লিপসও বাইট করে দিয়েছিল। এখানে তো আয়ান স্মাইল করতে থাকে আর বলতে থাকে যে তুমি আমাকে কখনোই বুঝতেই পারোনি আর কখনো পারবেও না। এখানে তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়। এখানে ম্যারি অনেক বেশি আপসেট হয়ে পড়ে যে কেন আয়ান তার সাথে এরকম করছে। সে তো তার সাথে আবারও ক্লোজ হওয়ার চেষ্টা করে আর তাকে বলতে থাকে যে তুমি কান্না কেন করছো, কান্না করার কি আছে। কি জানি একটা সময় এই মেয়েটাই অনেক জোরে জোরে কান্না করছিল আর চিৎকার করছিল যেন তাকে ছেড়ে কোথাও না যাই, আর আজকে সেই কিনা আমি তার কাছে আছি বলে এতে আপত্তি দেখাচ্ছে। এটাতে ম্যারি বলে যে তোমার কি লাগবে, আমার শরীরটাই তো লাগবে। এটা বলেই সে নিজেকে আনড্রেস করে ফেলে, কিন্তু এটা দেখার পর আয়ান নিজে অনেক বেশি ডিস্টার্ব ফিল করে আর তাকে বলতে থাকে যে আমি তোমাকে এরকম কোনো কিছুই বলিনি। ম্যারি বলে যে তাহলে তুমি এরকম করছোটা কেন, কিন্তু সে এখানে চুপ হয়ে যায়। অন্যদিকে আবার আমরা ম্যারিকে দেখি সে নিচে আসার পর এখানে লিয়ের ফ্যামিলি থেকে তার মম এসেছিল বিয়ের জন্য সব জিনিসপত্র নিয়ে তাদেরকে দেখানোর জন্য অ্যাজ এ গিফট, এমনকি তাদের বিয়ে ডেটটাও ফাইনাল করার জন্য। গ্র্যান্ড মম তো অনেক খুশি ছিল তার প্রতি, এমনকি তাকে এই সব কিছুই দেখানো হচ্ছিল। কিন্তু তখনই সেখানে আমরা আয়ানকে দেখি যে সেখানে চলে আসে আর তার মম তাকে বলে যে তুমি এতক্ষণে কোথা থেকে এসেছো। তখন আয়ান বলে যে অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে এসেছে তোমাদের দেখানোর জন্য। এখানে ম্যারি অবাক হয়ে যায় কারণ সে তো আয়ানকে চিনত, সে অবশ্যই কোনো না কোনো গন্ডগোল তো করবেই। সে তো গ্র্যান্ড মমকে একটি ফাইল দেওয়ার বলে যে এটা খুলে দেখো। হি বলে যে ভাই তুমি কি বিয়েটা ইচ্ছে করে ভাঙতে চাচ্ছ নাকি, নয়তো এরকম সিচুয়েশনে এরকম কার্ড কেন দিচ্ছ। তখন সে বলে যে এটা খুলে দেখলেই পারো। আসলে এখানে একটা বেবি ছিল যেটা লিয়েছিল আর সে তাকে অ্যাব্রডে রেখে দিয়েছিল পালার জন্য। এটা দেখার পর তো গ্র্যান্ড মম অনেক অবাক হয়ে যায়, এমনকি তার ড্যাডও অবাক হয়ে যায় যে লি কিভাবে আমাদের ধোকা দিতে পারে। এটা দেখার পর তো ম্যারি অনেক বেশি কষ্ট পেয়ে যায় আর লিকে বলে দেয় যে আমি কোনো ধোকাবাজকে বিয়ে করব না। লি সেখানে সবকিছুই চুপচাপ শুনছিল আর আয়নের প্রতি তার রাগ আর বিরক্তিটা অনেক বেড়ে গিয়েছিল। তাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হয়। গ্র্যান্ড মমও তাদের প্রতি অনেক আপসেট হয়ে পড়ে। লি তার মমকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা আয়ানকে দেখি সে তো অনেক খুশি ছিল তার বিয়েটা ভেঙে যাওয়াতে। এখানে তো সেই ঘড়িটাই দিয়েছিল যেটা তো একটা টাইমে ম্যারি তাকে দিয়েছিল। আসলে সেও তাকে পছন্দ করত, কিন্তু কোনো একটা রিজনের কারণেই সে এখন তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে, কারণ সে কিছু ইনফরমেশন বের করতে চাচ্ছে আর সে একটি প্রাইভেট মিটিংও করে, কারণ সে এই জিনিসটা কিভাবে বের করবে সেটাই বুঝতে পারছে না। সে তো তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সেই ব্যাপারটা বোঝার জন্য আর এই সিক্রেটটা রিভিল করার জন্য অনেক চেষ্টা করছে। অন্যদিকে তো আবার আমরা ম্যারিকে দেখি সে তো তার আইডি কার্ড আর কিছু ফাইল টাইল নিয়ে রেডি হচ্ছিল, কারণ সে হসপিটালে যাবে। আর কেন জানি তার শরীরটা অনেক খারাপও লাগছিল। সে ভেবে নেয় যে যদি কোনো প্রবলেম হয় তাই সে ডক্টরের কাছে যাওয়ার জন্য চলে যাচ্ছিল, কারণ তার আলট্রা করারও দরকার ছিল। কিন্তু এই জিনিসটা যখন আবার আয়ান শুনতে পেরে যায় যে ম্যারি হসপিটালে যাচ্ছে, সে তো অনেক রেগে যায় আর ভাবে যে সে হসপিটালে কেন যাচ্ছে, তার কি হয়ে গেছে। সে তো তার অ্যাসিস্ট্যান্টের উপর রাগ করার বলে যে ইনফরমেশনটা তুমি আমাকে আগে কেন দাওনি যে ম্যারির শরীর ভালো না। এখানে অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আমরা এই ব্যাপারে কোনো কিছুই জানি না। অন্যদিকে ম্যারি বারবার বমি করছিল আর এটা দেখার পর আয়ান বলে যে তোমার সিমটমসগুলো একদমই ভালো দেখাচ্ছে না, তোমাকে অবশ্যই ডক্টরকে দেখানো দরকার। ম্যারি বলে দেয় যে এগুলো নিয়ে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই, আমার ফিয়ন্সে রয়েছে সেই ভাববে। এটা শুনে আয়ন অনেক রেগে যায়, বলতে থাকে যে যে তোমাকে ধোকা দিয়েছে, যার অলরেডি একটা বেবি রয়েছে, তাকে নিয়ে তুমি কথা বলছো।
বাই দ্য ওয়ে, ভুলে যেও না যে তার সাথে তোমার বিয়েটা ভেঙে গেছে। ম্যারি বলে যে তার সাথে ভেঙে গেছে এর মানে এটা নয় যে তুমি আমাকে জোর জবরদস্তি করবে, কিন্তু সে তো ফোর্সলি বাসা থেকেই তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যায়। এখানে ম্যারি তাকে রিপোর্টটা দিয়ে বলে যে তুমি যেরকমটা ভেবেছিলে সেরকম কোনো কিছুই নেই, এটা প্রেগনেন্সির মতো সিমটমস হলেও আমি প্রেগনেন্ট নই। এটা শুনে হয়তো তুমি অনেক খুশি হয়েছ, কিন্তু তারা যখন ডক্টরকে এই রিপোর্টগুলো দেখায়, ডক্টর তো এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। তাকে বলতে থাকে যে অতিরিক্ত পরিমাণে পিলস খাওয়ার কারণে আর বার্থ কন্ট্রোল পিলসগুলো এতটাই বেশি অ্যাফেক্টেড হয় যে আপনার বডিতে অনেক প্রবলেম ক্রিয়েট করে, আর প্রতিনিয়ত এই পিলস খাওয়ার কারণেই প্রবলেম হয়েছে। তো ম্যারি বলে যে কিন্তু আমি তো কখনোই এগুলো খাইনি, আর এবারও যা হয়েছে ফার্স্ট টাইম হয়েছে। এটা শোনার পর আয়ান একটু ঘাবড়ে যায় আর মনে মনে বুঝতে পেরে যায় যে অবশ্যই হয়তো ম্যারির সাথে বাসায় কিছু একটা গন্ডগোল তো হচ্ছেই। ম্যারি বাহিরে যাওয়ার পরও ডক্টর এখানে তাকে বলে দেয় যদি এই মেডিসিনটা কমানো না হয় তাহলে সে আর কখনোই মা হতে পারবে না। আপনার অবশ্যই তার উপর খেয়াল রাখা দরকার সে কী মেডিসিন নিচ্ছে। তাই সে বাহিরে যাওয়ার পর ম্যারিকে এখানে কিছুই বলে না, আর তাকে বলে দেয় যে তোমার টেক কেয়ার করার রেসপন্সিবিলিটি এখন আমার। ম্যারি এটা শুনে অনেক খুশি হয়ে যায়, ভাবে যে হয়তো আয়ান আবারও আগের মতো হয়ে গেছে। কিন্তু আয়ান তো এখানে টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে যে এগুলো কে করছে, আর এগুলো তার মম ছাড়া তো আর কেউই করবে না, কারণ তার মম কখনোই ম্যারিকে পছন্দ করতো না। আসলে এই ফ্যামিলিটার মধ্যে অনেক বেশি সিক্রেটস রয়েছে যেগুলোই আয়ান বের করতে চাচ্ছিল, বিশেষ করে ম্যারির মম কিভাবে মারা গেছে সেটা। আর আগের কথাই ভাবতে থাকে যে কিভাবে তারা একসাথে অনেকটা টাইম স্পেন্ড করতো, তারা আগে কতটা ভালো ছিল। আর ম্যারি তাকে বলেছিল সে কখনোই তাকে ছেড়ে কোথাও যাবে না, আর এই ওয়াচটাও সে সবসময় তাকে তার হাতে পড়ে থাকতে দেখতে চায়, কারণ এই ওয়াচটার মধ্যেই সে ট্র্যাকার লাগিয়ে দিয়েছে যেন সে যেখানেই থাকে সবসময় ম্যারি এই নোটিফিকেশনটা পেয়ে যায়। আর ম্যারির এত কেয়ার দেখে তার প্রতি আয়ানও অনেকটা অবাক ছিল, আর সেও তাকে পছন্দ করত। তারা দুজন বুঝতে পারতো যে তারা দুজনকে পছন্দ করত, কিন্তু কখনোই মুখ দিয়ে প্রকাশ করেনি। অন্যদিকে আমরা আয়ানকে দেখি সে প্ল্যান করে নেয় যে সে যেভাবেই হোক ম্যারিকে এই বাসা থেকে বের করবে, নয়তো তার শরীরের ক্ষতি হয়ে যাবে। তাই সে তার ড্যাডকে বলে যে আমাদের কোম্পানি তো আমি সামলাচ্ছি, কিন্তু আমার দুই বোনকেও আমাদের কোম্পানিটা সামলাতে হবে, আর তাদের দুজনের ব্রাইট ফিউচারের জন্যই আমি ভেবে নিয়েছি তাদেরকে কোম্পানির কাজে আমি ব্যস্ত রাখবো। আর এটা শোনার পর তো তার মম এখানে বারবার মানা করতে থাকে যে না না, তুমি তাদেরকে নিয়ে কেন বাহিরে যাবে, তারা মেয়ে, তারা বাসায় থাকুক। কিন্তু এখানে তো আয়ান জানতো যে তার মমই একটু একটু করে পয়জন দিচ্ছে ম্যারিকে, তাই সে এখানে বলে দেয় যে সে হিকেও আর ম্যারিকেও দুজনকেই বাসা থেকে বাহিরে নিয়ে যাচ্ছে, আর তাদেরকে একটি ক্যাপেবল উমেনে ট্রান্সফর্ম করতে যাচ্ছে যেন ফিউচারে যদি সে একটা হ্যান্ডেল করতে নাও পারে, তার দুই বোন যেন এই ফ্যামিলির এই বিজনেসটা হ্যান্ডেল করতে পারে। আর তাদের দুজনকে একটি নিউ বাংলোতে নিয়ে যায় যেটা একদমই পুরোপুরি সিকিউরিটি গার্ড দিয়ে প্রোটেক্টেড ছিল। আর এখানে বাসায় যাওয়ার পরই আমরা আয়নকে দেখি সে তো আবার হিকে কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। অন্যদিকে আবার আমরা আয়নের ড্যাডকে দেখি সে তো সব সময় সেখানে সিসিটিভি ফুটেজ লাগিয়ে দিয়েছিল যেন তাদের উপর নজর রাখতে পারে, কারণ তারও সন্দেহ হচ্ছিল আয়ন আর ম্যারিকে নিয়ে যে হয়তো তারা কিছুতে একটা লোক আছে বা তারা কি আসলেই একসাথে রয়েছে। আর আয়নও জানতো যে এই বাংলোতে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা লাগানো, তাই সে তাকে লাইব্রেরি রুমে নিয়ে যায়, কারণ এটাই একটি জায়গা আর বেডরুমই একটি জায়গা যেখানে কোনো ক্যামেরা লাগানো নেই। আর সেখানে সে আবারও তাকে অনেকটা ক্লোজ নিয়ে আসে, আর সে তাকে কিস করতেই নিলে তখনই আবার সে ম্যারিকে বলে যে অন্য কিছু ভেবো না, কাজে ফোকাস দাও। আর সে তাকে কাজ করছিল আর তার সাথে একটু দুষ্টমিও করতে থাকে। এখানে তো সে তাকে কাজ কম, তার সাথে রোম্যান্স বেশি করছিল। ম্যারি তো এই সব কিছুতেই অবাক ছিল, কিন্তু অনেক সুন্দরভাবেই সে খুব সহজেই অনেক কিছুই শিখে নিয়েছিল, কারণ আয়ান তাকে নিজের পার্সোনালি সব কিছুই শেখাচ্ছিল। ধীরে ধীরে সে নিজেও অনেকটা ক্যাপেবল হয়ে যায়। আয়ান এগুলো দেখে অনেক খুশি ছিল যে যদি কখনো কোনো কারণে সে ম্যারির সাথে নাও থাকে, ম্যারি নিজেই যেন নিজেকে সামলে নিতে পারে আর নিজেই যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, ভালো একটি জায়গাতে নিয়ে যেতে পারে। এই কারণেই সে এতটা পরিশ্রম করছে তার উপর। আর ম্যারিও বুঝতে পারছিল যে আয়ান যা করছে তার ভালোর জন্যই করছে, তাই সে আর তাকে কোনো কিছুই বাধা দেয় না। সে যেভাবেই বলছিল সে সেভাবেই করছিল, কিন্তু আয়ান তো অত সহজে তাকে ছাড়ার পার্সন ছিল না। সে তাকে শেখাচ্ছিল আর মাঝখান দিয়ে তাকে অনেক বিরক্তও করছিল। আর তার এই খুনসুটি দেখে এখানে ম্যারি একটু লজ্জা পেয়ে যায়। আয়ান স্মাইল করতে থাকে তার এইসব ব্যবহার দেখে।
আর তাকে সেখান থেকে কোলে করে নিয়ে রুমে নিয়ে চলে যায়, কারণ এখন তো তার দুষ্টুমি করতে ইচ্ছে করছে তার সাথে, আর তারা অনেকটা ক্লোজ হয়ে পড়ে। কিন্তু তখনই আয়নের মনে পড়ে যে সে যে সিক্রেট নিয়ে কাজ করছে সেটাতে লাইফের রিস্ক রয়েছে, তাই সে ম্যারিকে দূরে সরিয়ে দেয়, কারণ সে চায় না তার জন্য ম্যারি নিজেও কোনো ক্ষতিতে পড়ুক বা তার কোনো ক্ষতি হয়ে যাক। ম্যারি তার বিহেভিয়ারে অনেক অবাক ছিল, যে সে যখন এসে তখন তাকে ক্লোজ করে, যখন এসে আবার দূরে সরিয়ে দেয়। আমরা ম্যারিকে দেখি, যাকে তো আবারও আয়ান হসপিটালে নিয়ে যায়, আর সেখানে তার চেক আপ করানো হচ্ছিল, কারণ সে চাচ্ছিল ম্যারির জন্য প্রপার ট্রিটমেন্ট হয়। এখানে তো সে তার অনেকটা ক্লোজ চলে আসে। ম্যারি তো এখানে তার বিহেভিয়ারে অনেক খুশিও ছিল, আর তাকে থ্যাঙ্কসও জানায় তাকে এত টেক কেয়ার করার জন্য, তার নিজের এত খেয়াল রাখার জন্য। আর এটাতে সে বলে দেয় যে থ্যাংক ইউ বলার কি আছে, তোমাকে আমি মরার আগ পর্যন্ত প্রোটেক্ট করে যাব। আর সেখান থেকে আবারও তাকে তার ফ্রেন্ডসদের সাথে দেখা করানোর জন্য নিয়ে চলে যায়। তার ফ্রেন্ডসরা তো পুরোই অবাক ছিল, কারণ এই প্রথমবার আয়ন কোনো মেয়েকে নিয়ে তাদের কাছে এসেছিল পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তারা বুঝতেই পারছিল যে ম্যারি আয়নের জন্য অনেক বেশি স্পেশাল। আর এখানে ম্যারিও বুঝতে পেরে যায় যে এই প্রথমবার আয়ন কোনো মেয়েকে নিয়ে তার ফ্রেন্ডসদের কাছে আসে। এখানে তার ফ্রেন্ডসরা তো তার সাথে অনেক মজা করছিল, খুনসুটি করছিল, ম্যারি সব কিছুই অনেক এনজয় করতে থাকে। আর তার ভালো লাগছিল, কারণ আয়ন তার পাশেই ছিল। আর এখানে আয়ানকে প্রথমবার এতটা খুশি হতে দেখে সে নিজেও খুশি ছিল, কারণ তার বন্ধুরা এখানে তো ম্যারিকে প্রায় ভাবিই বলে দিয়েছিল। অন্যদিকে আবার আমরা একটি মেয়েকে দেখি যাও, যে আসলে আয়ানকে পছন্দ করত, কিন্তু এখানে সে তো হিকে পটানোর চেষ্টা করলেও হি বলে দেয় যে তোমার তো কোনো চান্সই নেই, কারণ অলরেডি ম্যারি আমার ব্রাদারকে ফাঁসিয়ে রেখেছে। এটা শোনার পর তো যাও অনেক রেগে যাওয়ার বলে যে আমি মেয়েটিকে অবশ্যই আমার রাস্তা থেকে দূরে সরিয়ে দেব। সে কিভাবে আয়ানকে পটাতে পারে, কারণ আয়ন শুধুই আমার, আমি কাউকে এই আয়নকে নিতে দিব না। আর হিও যেহেতু অনেক দুষ্ট প্রকৃতির একটি মেয়ে ছিল, তাই সেও বলে দেয় তাহলে যদি তুমি আমার ভাইকে এতটাই পছন্দ করো, তোমার প্রথম স্টেপ হচ্ছে তোমাকে ম্যারিকে তার লাইফ থেকে সরাতে হবে। তখন এই মেয়েটি সেই সেম বারের মধ্যেই ম্যারিকে নোটিস করে, আর সে ভেবে নেয় যে আজকে এই মেয়েটিকে তো আমি শায়েস্তা করেই সারবো। সে তার পিছন পিছন যায় আর তাকে থামিয়ে বলতে থাকে যে তুমি এতটাই নির্লজ্জ যে তুমি তোমার স্টেপ ব্রাদারকে নিয়ে স্বপ্ন দেখছো, তাকে তুমি পটানোর চেষ্টা করছো, এটা বলেই তাকে স্ল্যাপ করে। তখন ম্যারিও তাকে উল্টো জবাবে বলতে থাকে যে তোমার এত বড় সাহস, তুমি আমাকে স্ল্যাপ করলে। এদিকে হি যখন দূর থেকে এগুলো দেখে, সে আবার তার ভাই আয়নকে কল করেই সবকিছুই বলে দিয়েছিল। আর দূর থেকে এগুলো দেখতে থাকে আর ভাবতে থাকে যে তার ভাই এসে ম্যারিকে সাপোর্ট করবে কিনা। এখানে ম্যারিও তার স্টেপ নেয় আর বলতে থাকে যে আমি কি করব না করব সেটা আমার ম্যাটার, তুমি কে হও আমাকে বাধা দেওয়ার জন্য। তখন এই মেয়েটি তাকে আবারও স্ল্যাপ করতে নিলেই সেখানেই আবার আয়ান চলে আসে আর তাকে থামিয়ে বলতে থাকে যে তোমার এত বড় সাহস যে তুমি আমার সিস্টারকে স্ল্যাপ করতে আসছো। তখন মেয়েটি তার সামনে ভালো সাজার নাটক করলেও আয়ান সেখানে তাকে থামিয়ে দেয় আর উল্টো ম্যারিকেই সাপোর্ট করে। তখনই সেখানে লিও চলে আসে, আর লি তো এখানে অনেক সুইটলি ম্যারিকে সাপোর্ট করে বলতে থাকে যে তোমার এত বড় সাহস যে তুমি আমার ফিয়ন্সেকে স্ল্যাপ করলে, তোমাকে এক্ষুনি আমি জেলেও দিতে পারি, আমার ফিয়ন্সেকে টাচ করার সাহস তুমি কোথায় পাও। এগুলো দেখে আবার আয়ন অনেক জেলাস ফিল করছিল। এই মেয়েটি তো পুরোই অবাক এটা শুনে যে ম্যারির অলরেডি ফিয়ন্সে রয়েছে। সে বুঝতে পেরে যায় যে হয়তো হি তাকে ঠকিয়েছে। এখানে আবার ম্যারিকে নিয়ে লি বাহিরে চলে যায়, যেটা আবার আয়নের পছন্দ হয় না। সে তো এখানে তাকে নিয়ে বাহিরে যায় আর তাকে সব কিছুই খুলে বলে যে আসলে সে যখন স্কুল লাইফে ছিল তখন তার একটি গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সেই মেয়েটি তাকে চিট করে আর অন্য একটি ছেলের সাথেই চলে যায়। আর কলেজ লাইফে যাওয়ার পর তারা শুনতে পারে যে মেয়েটি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু তখনই সে বেবিটিকে বার্থ দেওয়ার সময় মারা যায়। আর তার সেই বয়ফ্রেন্ডটা ছিল, সেও তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই তখন থেকেই সে সেই বেবিটাকে সামলাচ্ছে। এগুলো শোনার পর ম্যারি সেখানে কান্না করতে থাকে। এখানে লি তাকে বোঝায় আর বলে যে সে সবসময় তাকেই সাপোর্ট করবে, সে যেন তার কাছে চলে আসে। আর অনেক রাত হয়ে যায়, ম্যারি পাশে আসে, কিন্তু ম্যারিকে এত লেট হতে দেখে আর নিজে অনেক বেশি বিরক্ত হয়। আর রাগের মাথায় সে তার সাথে আবার অনেক ফোর্স করতে থাকে, তার অনেকটা ক্লোজ হয়ে পড়ে আর তাকে কোলে করে নিয়ে রুমে নিয়ে যায় আর বলতে থাকে যে আর নেক্সট টাইম কখনোই তুমি তার কাছে যাবে না। তার সাথে কিছুটা টাইম স্পেন্ড করে, কিন্তু বাহিরে আসার পর নিজেই অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে যে আমি কি আমার জন্য ম্যারিকেও বিপদে ফেলছি। আসলে সে তাকে অনেক পছন্দ করত, কিন্তু সেই সিক্রেট কাজটির জন্যই তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছে। তখনই আবার লি তাকে কল করে আর বলতে থাকে যে আজকে তাদের ফ্যামিলিতে একটি ফাংশন রয়েছে, সে তার সাথে তার বাসায় গেলে সে অনেক খুশি হবে। আর লি যেহেতু এতটাই তাকে সাপোর্ট করছিল, সে সেটাতে রাজি হয়ে যায়। আর সে যখন তার বাসায় যায়, এখানে সে
তাকে এটাও বলে দেয় যে সে তার বাসায় আবারও বিয়ের প্রস্তাব নিয়ে যাবে আর সবাইকেই সত্যিটা বলে দিবে। আসলে ম্যারি এখানে লিয়ের কথা শুনছিল কারণ সে আয়নের উপর রাগ করেছিল যে সে তাকে পছন্দ করে কিনা সেটাও তো সে বলে না, জাস্ট যখন তার ইচ্ছে হয় তখনই তার ক্লোজ হয়, নয়তো সে তার কাছ থেকে আবারও দূরত্ব বজায় রাখে, তাকে বুলি করে, ইনসাল্ট করে। তাই সে এখানে রাগ করে গ্র্যান্ডমম যখন তাকে জিজ্ঞেস করে সে লিকে বিয়ে করবে কিনা, সে হ্যাঁ বলে দেয়। আর তার ড্যাডও বলে যেহেতু ম্যারি রাজি তাহলে আমাদেরও কোনো প্রবলেম নেই। কিন্তু এই বিষয়টা যখন আবার আয়ন এসে শুনতে পায় তার এই বিষয়টাতে অনেক বিরক্ত লাগে। কিন্তু হি তাকে বলে যে ভাই, যার বিয়ে তার প্রবলেম হচ্ছে না তাহলে তোমার কেন হচ্ছে? তুমি কি আবার ম্যারিকে পছন্দ করো নাকি? ম্যারি এটা শোনার পর চুপ হয়ে যায়, কিন্তু এখানে আয়ন চুপ হয়ে গিয়েছিল, কিছুই বলে না। আর কিছু না বলাতে হি সেখানে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে যদি পছন্দই করো তাহলে কেন চুপ করে আসো, আর সবাইকেই তাদের দুজনের ক্লোজ কিছু পিকচার্স দেখিয়ে দেয়। এটা শোনার পর তো লিও অবাক হয়ে যায়। ম্যারির গ্র্যান্ডমম তো অনেক অসুস্থ হয়ে পড়ে এটা দেখে। লি তাকে ধমক দিয়ে বলে যে এই সব কিছু বন্ধ করো। আর আয়ন এটা দেখে অবাক হয়ে যায় যে এই পিকচার্সটা দেখার পরও লি কিভাবে ম্যারিকে সাপোর্ট করছে। ম্যারি উঠে দাঁড়ায় আর হিকে বলে দেয় যে আমি লিকেই বিয়ে করছি, তোমার ভাই আমাকে পছন্দ করে না, আর যে আমাকে পছন্দ করে না তাকে নিয়ে আমি ভাবতেও চাই না। হি তাকে কিছু বলতে নিলে তখন আবার লি তাকে থামিয়ে দেয়। এমনকি তার ড্যাডও বলে ফেলে যেহেতু ম্যারি নিজেই বিয়ে করতে চাচ্ছে লিকে, তাই আমরা এখানে আর কোনো কথা না বলি। আর সেইখানে আবার আয়নকে পার্সোনালি কথা বলার জন্য ডেকে পাঠায়। আর সেখানে যায় আর স্মাইল করে ভাবতে থাকে যে আমি জানি এখন আপনি কি বলবেন, আর সেটাই বলে যেটা সে ভাবছিল। তার ড্যাড তাকে বলে যে তোমার আর মেরির মধ্যে যদি কোনো সম্পর্ক থেকেও থাকে তুমি জানো এটাতে তোমার কোনো ফায়দা নেই, আর তুমি যদি নিজেই এই পুরো প্রপার্টির মালিক হতে চাও তাহলে অবশ্যই তোমাকে ম্যারিকে রাস্তা থেকে হাঁটাতে হবে। এটা শোনার পর সে বুঝতে পেরে যায় যে তার ড্যাডই আসলে এই সব কিছুর রহস্যের মূল। তাই সে বলে দেয় যে আমি জানি কিভাবে এই সব কিছু হ্যান্ডেল করতে হবে। অন্যদিকে তার মমও এখানে হিকে বাহিরে নিয়ে আসার তাকে স্ল্যাপ করে বলে যে তুমি এতটা বোকা কিভাবে হতে পারো, তুমি কেন ম্যারিকে বারবার তোমার ভাইয়ের সাথে ইনভলভ করছো? ম্যারি যদি আমাদের এই বাসা থেকে চলে যায় তাহলে এই পুরো প্রপার্টির মালিক শুধু তুমি আর তোমার ভাই হবে, তাহলে তুমি কেন বিপদ ডেকে আনছো? সে তার মমের কথা বুঝতে পারে। অন্যদিকে আয়নকে দেখি সে তো ম্যারির উপর রেগেছিল যে ম্যারি কিভাবে লিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। সে তার আবারও ক্লোজ হলে ম্যারি বলে যে আমি কেন রাজি হব না, তুমি কি আমাকে বিয়ে করবে, পছন্দ করো আমাকে? কখনো তো মুখ ফুটে এটাও বলনি যে তুমি আমাকে পছন্দ করো, আমি পাগল ছিলাম যে তোমার পিছন পিছন ঘুরতাম, সরে যাও। এটা বলে সে তাকে সেখান থেকে রেখে গিয়ে চলে গিয়েছিল। কিন্তু এই সব কিছুতে আয়ান অনেক বেশি আপসেট ছিল, ডিস্টার্বও ছিল, কারণ সে চাইলেও বলতে পারছিল না। অফিসে যাওয়ার জন্য যখন ম্যারি গাড়িতে ওঠে তখনও আয়ান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই আবার হিও গাড়িতে উঠে পড়লে সে আর সেখানে তাকে কিছুই বলে না। আমরা এই দিক দিয়ে আবার ম্যারিকে দেখি আয়নের শেখানো সব কিছুই সে এত ভালোভাবেই শিখে নিয়েছিল যে এখন তো তার নিজেরও একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। এগুলো সব কিছুই দেখে আয়ন তার প্রতি খুশি ছিল। সে তাকে আবারও ক্লোজ করে নেয় আর তাকে বলতে থাকে যে তুমি তো দিন দিন অনেক বেশি ইমপ্রেস করে ফেলছো আমাকে। তখন সে বলে যে কিন্তু আমি তো এই সব কিছু করছি যেন আমি আমার ফিয়ন্সিকে খুশি করতে পারি। এটা শুনেই সে তার সাথে ফোর্স করা স্টার্ট করে দেয় আর বলে দেয় যে তুমি শুধুই আমার, আর কারোরই না। সে সেখান থেকে চলে গেলে আয়ন তো এখানে স্মাইল করতে থাকে কারণ সে আবারও তাকে লাভ বাইট দিয়ে দিয়েছিল। আর তারা যখন অফিস থেকে বের হয় তখনই আবার ম্যারিকে নিতে আসে কারণ তারা তাদের ওয়েডিংয়ে ড্রেস চুজ করতে যাবে। কিন্তু সেখানেই আমরা আয়নকে দেখি যে তো লিকে ইচ্ছে করেই দেখানোর চেষ্টা করে যে সে এখনও ম্যারির সাথে রয়েছে। সে তো এখানে লিকে অনেক ইনসাল্ট করে কথাও বলে, কিন্তু লি সব সময় ম্যারিকেই সাপোর্ট করে। বেচারা তো ম্যারিকে পাগলের মতোই ভালোবাসতো, আর তাকে সরিয়ে দিয়ে সেখান থেকে ম্যারিকে নিয়ে চলে যায়। এটা দেখার পর আয়ন বলে যে দেখেছো ছেলেটা কত বেয়াদব, সে কিভাবে ম্যারিকে বিয়ে করবে। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি সে তো অনেক বেশি আপসেট ফিল করছিল আর ইনসাল্টেডও ফিল করছিল যে তার সামনে সে কিভাবে লাভ বাইটি শো করাবে। কিন্তু লি এত কিছুর পরও তাকে সাপোর্ট করার বলে দেয় যে একটিবার জাস্ট আমাদের বিয়ে হয়ে যেতে দাও, আমি তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, আর আমরা একসাথে অনেক সুন্দর একটি সংসার গড়বো, ভালো থাকবো। সে বলে যে আর যদি এরকমটা না হয়, তুমি কি জানো আমার আর আয়নের মধ্যে সম্পর্কটা কীরকম? সে তাকে সব কিছুই খুলে বলে। এটাতে লিয়ের কোনো প্রবলেম ছিল না। সে বলে দেয় যে বিয়ের পর কখনোই আমি তাকে তোমাকে টাচ করতে দিব না, এমনকি সে তো নিজের হাতে তাকে রান্না করেও খাওয়ায়। আর তাদের কেমিস্ট্রিটা এখানে অনেক বেশি কিউট কাপলদের মতো দেখানো হয়েছে। অন্যদিকে তো আয়ান বারবার ম্যারিকে কল করছিল কারণ সে তো আজকে বাসায় আসেনি, আর যখন সে জানতে পারে যে ম্যারি আজকে লিনের বাসায় থাকবে সে অনেক আপসেট হয়ে যায়।
আর ম্যারিও অন্যদিকে আপসেট ছিল আয়ানের কথা ভেবে। এদিকে আবার আমরা হিকে দেখি সে যখন নোটিস করে যে তার ভাই আপসেট হয়ে আসে তখন সে তার কাছে যায় আর গিয়ে বলে যে আমি জানি যে তোমরা দুজন দুজনকে পছন্দ করো, এত নাটক করার কি আসে, তোমাদের তো আমি ওই দিন হেল্পই করতে চেয়েছিলাম কিন্তু সবাই আমার বিরুদ্ধেই চলে গেছে। বাই দ্য ওয়ে, তুমি যদি চাও যে ম্যারি তোমার কাছে আসুক তাহলে আমি যেভাবে যেভাবে বলি সেভাবেই করো, ইচ্ছে মতো আজকে ড্রিঙ্ক করো, জাস্ট আমার এই কথাটাই শোনো, বাকি কাজ আমিও করে দেবো। প্রথম তো আয়ান তার উপর রাগ করে আর বলে যে তোর মাথায় কি সবসময় এই পাগল টাইপের বুদ্ধিই ঘোরে। সে বলে দেয় যে এই পাগল মেয়েটিই দেখবে একদিন তোমাদের অনেক বড় সাপোর্ট করবে। তখন সে হাসতে থাকে আর বলে দেয় যে থ্যাংক ইউ এত হেল্প করার জন্য, কিন্তু এখানে সে বলে দেয় যে ভুলে যেও না ভাই, আজকে কিন্তু তুমি অনেক ড্রিঙ্ক করবে আর ড্রিঙ্ক করেই বাসায় আসবে। আসলে তার মাথায় অন্য একটি প্ল্যানিং ছিল। এদিকে আবার সে ম্যারিকে কল করে বলে দেয় যে ভাইয়ের অবস্থা তো অনেক খারাপ আর সে এতটাই ড্রিঙ্ক করেছে যে তাকে তো সামলানোই যাচ্ছে না, আর তুমি তো জানোই যে ভাইয়ের ড্রিঙ্কে অ্যালার্জি আর মেডিসিনটাও আমি দিতে পারছি না। তখনই ম্যারি দৌড়ে বাসে আসে। আর এদিকে আবার আয়ানও তার বোনের কথা মতোই ড্রিঙ্ক করে এসেছিল। তখন সে বলে দেয় যে তোমাদের মধ্যে কী প্রবলেম হয়েছে তোমরা জানো, এই নাও মেডিসিন দিয়ে দাও। আর এটা বলেই সেখান থেকে চলে যায়। এদিক দিয়ে আবার ম্যারি একটু অবাক হয় যে আজকে হি আমার সাথে এত ভালোভাবে বিহেভ কেন করছে। হি চুপচাপ সেখান থেকে চলে গিয়েছিল। আসলে সেই মেডিসিনটা অ্যালার্জি না, সেটা ছিল ড্রাগ। যেন তারা দুজন একসাথে ক্লোজ হতে পারে তার জন্যই হি এটা করেছে। হি যতটা খারাপ দেখায় ততটাও ছিল না, সে তো তার ভাইকে সাপোর্ট করতে চাচ্ছিল। আর সেখানেই তারা দুজন অনেকটা ক্লোজ হয়ে পড়ে। কিন্তু মর্নিংয়ে ওঠার পর বেচারা আয়ান তো দাঁড়াতেই পারছিল না লাস্ট নাইটের পরিশ্রমের কারণে। সে তো অফিসে গিয়েও বারবার বসতেই পারছিল না, দাঁড়িয়েছিল। তখন হি এসে তাকে বলে যে বোঝাই যাচ্ছে কালকে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছ। তখন সে হাসতে থাকে। হি বলে যে এতটা কাজ করেছি অবশ্যই কিছু তো পাও না আমি। সে তাকে টাকা দিয়ে দিলে চলে যায়। এদিকে আবার ম্যারিও ঘুম থেকে ওঠার পর তার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। সে তো ইমার্জেন্সি লিকে কল করে দেয় তাকে পিক আপ করার জন্য, কিন্তু লি এসে দেখায় সে সেন্সলেস হয়ে পড়ছে। তাই তাকে হসপিটালে নিয়ে আসে। তার যখন সেন্স ফিরে আসে লি তাকে জানিয়ে দেয় যে সে প্রেগনেন্ট। এটা শোনার পর তো এখানে ম্যারি অনেকটা অবাক হয়ে যায় যে কি সে প্রেগনেন্ট। আর সে এটা ভেবে কান্না করতে থাকে যে আমি প্রেগনেন্ট হলে কি হবে, কিন্তু আয়ান তো আমাকে ভালোই বাসে না, অথচ আমি তার বেবির মা হতে যাচ্ছি, এটা ভেবেই সে কান্না করতে থাকে। লিতাকে সাপোর্ট দেওয়ার বলে যে আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব। এদিকেই আয়ান বাসায় আসা দেখতে পায় যে সে তো বাসায় নেই। ম্যারি কোথায় চলে গেল, সে সব জায়গায় তাকে খুঁজেছে। অ্যাট লাস্ট সে লিয়ের বাসায় চলে যায়, কিন্তু লি তাকে বাসার ভেতরেই ঢুকতে দেয় না। আর তাকে পাঞ্চ মারার বলে যে আজকে তার যেই অবস্থায় সব কিছুই তোমার জন্য, তাই তুমি আমাদের লাইফ থেকে দূরে থাকো, এই বেবিটাও আমারই, তোমার না। এটা শুনে সে অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর ভাবতে থাকে যে সে এটা কিভাবে করতে পারে, ম্যারি তার কাছে কেন চলে গেল, প্রেগনেন্ট তো সে তার বেবিকে নিয়ে, তাহলে সে কেন লিয়ের কাছে গেছে। এদিক দিয়ে ম্যারির অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছিল। আর বাহির থেকে আবার অফিসের ওয়াশরুমে থাকা সে বমিট করছিল, সেটা আবার হি বুঝতে পেরে যায়। আর হি ক্লিয়ারই হয়ে গিয়েছিল যে ম্যারি প্রেগনেন্ট। আর ম্যারিকে দেখে এটা বোঝা যাচ্ছিল। আয়ন যখন এই জিনিসটা শুনতে পায় সে তার কাছে আসে আর বলতে থাকে যে চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। কিন্তু এখানে ম্যারি তাকে ডিরেক্টলি মানা করে দেওয়ার বলে যে আমার কোনো প্রবলেম হলে আমি অবশ্যই আমার ফিয়ান্সেকে নিয়ে যেতে পারবো। কিন্তু আয়ানের এই কথাটা একদমই পছন্দ হয় না। সে ভাবে যে বেবি আমার, আমি অবশ্যই তোমাকে হসপিটালে নিয়ে যাব, লি কেন নিয়ে যাবে, সে তার উপর অনেক রাগ করে। কিন্তু ম্যারি এবার তার কোনো কথাই শোনে না আর বলে দেয় যে তোমার সাথে আমি কোথাও যাচ্ছি না, তুমি প্লিজ আমাকে একা ছেড়ে দাও। সে যখন রাত্রে একা অফিসে বসেছিল সে একটি জিনিস ভেবে এটাতে অনেক খুশি ছিল যে যতই হোক ম্যারি তার বেবিকে নিয়ে প্রেগনেন্ট, তার মানে তাদের বেবি হতে যাচ্ছে। এটা ভেবেই সে অনেক বেশি স্মাইল করছিল। নেক্সট ডে তো সে জুয়েলারি শপেও চলে গিয়েছিল ম্যারির জন্য একটি রিং কেনার জন্য, যেন সে তাকে সেটা গিফট করতে পারে। আর সে তো সেই রিংটি চুজও করে নিয়েছিল আর ভেবে নেয় যে সব প্রবলেম সলভ হয়ে যাওয়ার পর সে অবশ্যই ম্যারিকে সব কিছুই বলে দিবে। কিন্তু তখনই তার অ্যাসিস্ট্যান্টের ইমার্জেন্সি কল আসলে সে চলে যায়। ম্যারি যখন তার ক্যাবিনে ছিল তখনই সে নোটিস করে যে আয়ানের টেবিলের উপর কিছু ফাইল রাখা আছে। আর সেই ফাইলগুলোতে এটা দেওয়া ছিল যে আয়নের যত প্রপার্টিগুলো রয়েছে সব কিছুই সে ম্যারির নামে লিখে দিয়েছে, এমনকি সে একটি রিংও তার জন্য রেখে গেছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যাওয়ার ভাবে যে আয়ন যদি সত্যিই আমাকে বিয়ে করতে চায় বা তার প্রপার্টি আমার নামে লিখে দিয়েছে তাহলে কেন সে আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখে, তার মানে সে সত্যিই আমাকে ভালোবাসে। আয়ন যখন বাসায় আসছিল তখনই আবার একটি আননোন পার্সন যে কিনা
সেই সিক্রেট পার্সনেরই লোক ছিল, সেই সেখানে আয়ানকে মারার চেষ্টা করে, কিন্তু সেখানে আয়ান সেন্সলেস হয়ে পড়ে যায়। আয়ান সেখানে সেভ করতে চাইলেও নিজেকে পারে না। সে তো এখানে বারবার কোনো রকমভাবেই ম্যারিকে কল করার চেষ্টা করে, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল যে ম্যারি রুমের ভিতরেই রয়েছে। কিন্তু ম্যারি এখানে আবার আয়ানের যেহেতু ক্যাবিনে ছিল, বাসার ভিতরেই তার একটি ক্যাবিন টাইপের ছিল, সেখানকার লকারটা খোলার চেষ্টা করছিল। সে জানতে চাচ্ছিল যে এই লকারের ভেতরে কি রয়েছে। সে নোটিস করে যে আয়ান তাকে কল করছে। সে সেটা কাট করে দিয়ে লকারটা খুলে দেখে যে তার বার্থডে হিসেবে সে প্রত্যেক বছরই তার বার্থডের জন্য কিছু না কিছু গিফট রেখে দিত। সে তাকে সেগুলো না দিলেও সেগুলো তার নামে চিঠি লেখে লেখেই সেগুলো রেখে দিয়েছিল কোনো একটা সময় তাকে দেওয়ার জন্য। আর এত কিছু দেখার পর ম্যারি এখানে বুঝতে পেরে যায় যে আয়ান তাকে কতটা ভালোবাসে। এদিক দিয়ে অ্যাট লাস্ট আয়ান যখন ভয়েস মেল পাঠায় তখন ম্যারি সেটা নোটিস করে, আর সে দৌড়ে বাহিরে এসে দেখতে পায় যে আয়ানের এই অবস্থা। সে দৌড়ে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এখানে তো তার মম এসে তাকেই স্ল্যাপ করতে থাকে আর তার সাথেই ঝগড়া করতে থাকে যে আজকে তার ছেলের এই অবস্থা শুধুমাত্রই ম্যারির জন্য। সেই সব কিছুর জন্যই ম্যারিকে ব্লেম করছিল, কিন্তু এখানে হি তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না, সে তাকে স্ল্যাপ করে দেয়। হি এখানে বলে যে মম, সবকিছুর জন্য তুমি কেন সবসময় ম্যারিকে দোষারোপ করো? হি এবং লি দুজনেই এখানে ম্যারিকে সাপোর্ট করছিল। এখানে লি তাকে বলে দেয় যে প্লিজ হি, তুমি তোমার মমকে নিয়ে এখান থেকে চলে যাও। হি তার মমকে সবকিছুই বোঝানোর চেষ্টা করে আর ম্যারিকে তার মমের পক্ষ থেকে সরি বলে দেয়। এখানে ডক্টর এসে বলে দেয় যে তার কখন সেন্স ফিরবে আমরা কিছুই জানি না। ম্যারি তো এটা শোনার পর অনেক বেশি কষ্ট পেয়ে যায় আর দিন রাত তার টেক কেয়ার করতে থাকে। তার পাশেই বসে কান্না করছিল আর বলছিল যে তুমি কেন সেন্সে ফিরে আসছো না, এই সব কিছুই আমার জন্যই হচ্ছে, আমি সব কিছুর জন্যই দোষারোপ করি নিজেকে। কিন্তু লি তাকে বোঝায় বলে যে তো এগুলো তোমার জন্য হয়নি, কেন তুমি নিজেকে ব্লেম করছো? সেই দিন রাত তার কাছেই ছিল, তার টেক কেয়ার করছিল আর কান্না করে বলছিল যে এই বেবিটাকে কি তুমি দেখতে চাও না, এটা তো আমাদের বেবি। এটা শোনার পরে তখন আয়ানের সেন্স ফিরে আসে। সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এমনকি রাত্রেও যখন আয়ান ঘুমিয়েছিল সে তার কাছে গিয়ে তার বেডেই শুয়ে পড়ে আর বলতে থাকে যে তোমাকে আমি অনেক ভালোবাসি আর তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু আয়ান তো জানতো যে তার লাইফের রিস্ক রয়েছে। রাত্রে যখন ঘুমিয়েছিল সে ম্যারির জায়গায় হিকে রেখেছিল, কারণ সে জানতো যে ম্যারিকে তার মম মারতে আসবে। আর তখনই সে নোটিস করে যে তার মম অলরেডি ডক্টরের গেট আপে সেখানে এসেছিল, কিন্তু বাই চান্স সে ম্যারির জায়গায় হিকে সেদিন রেখে দিয়েছিল তার মমকে এক্সপোজ করার জন্য। তার মম এখানে বলতে থাকে যে আমি কেন তাকে মারবো না, আমি চাই পুরো প্রপার্টি তোমরা দুজন পাও, আমি তো তোমাদের ভালোই চাই, তুমি কি এটা বুঝতে পারো না তোমার মম তোমাকে কতটা ভালোবাসে? কিন্তু হি এখানে তার মমের প্রতি ঘৃণাটা এতই বেড়ে যায় যে তারা দুই ভাই বোন মিলেই তার মমকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেয়, কারণ তার মম যা করেছে সেটা অপরাধ। কারণ এখানে তো ম্যারির কোনো দোষ ছিল না, তারাই তো ম্যারিদের লাইফে এসেছে। এখানে ম্যারি তাকে জড়িয়ে ধরে বলে যে আমরা কেন নতুনভাবে শুরু করছি না, কেন তুমি আমাকে বিয়ে করছো না, আমাদের বেবির তো একটা ভালো ফ্যামিলি দরকার। কিন্তু এখানে আয়ান তাকে বলে দেয় যে কে তোমাকে বিয়ে করছে, প্রেগনেন্ট হয়েছ এর মানে এটা নয় যে আমি তোমাকে বিয়ে করব। আসলে সে চায় না যে আবারও এখানে ম্যারির উপর কেউ হামলা করুক, তাই সে ডিরেক্টলি তাকে বলে দেয় যেন শেলিকে বিয়ে করে নেয়। আর সে সেখান থেকেই কান্না করতে করতে চলে যায়, এটা ভেবেই যে সত্যিই কি আয়ান তাকে ভালোবাসে না, এমনকি সেই বেবিটাকেও স্বীকৃতি দিতে চাচ্ছে না। তাই সে মন খারাপ করে চলে যায়। এমনকি সে যখন তার ওয়েডিংয়ের ড্রেস চুজ করছিল আয়ান এগুলো দেখে বেচারার মনটাই ভেঙে গিয়েছিল। সে তো এখানে ম্যারিকে সব কিছুর জন্য কংগ্রাচুলেট করে, কিন্তু এখানে ম্যারি তাকে টন্ট মেরে অনেক কথা বলে। দেখতে দেখতে তাদের বিয়ের দিনটাও চলে আসে। আর আজকের দিনটাই আয়ান চুজ করেছিল সেই লোকটাকেই ধরার জন্য যে ম্যারির মমকে মেরেছে। আসলে সে এতদিন এই সিক্রেটটাই বের করার চেষ্টা করছিল যে ম্যারির মমকে কে মেরেছে, যেন ম্যারিকে সে এটা জানাতে পারে আর তাকে শাস্তি দিতে পারে। তাদের বিয়ের দিনও চলে আসে। এদিকে তো আয়ান সেই লোকটার জন্যই ওয়েট করছিল। এদিকে আবার আমরা তার ড্যাডকে দেখি যে তো বিয়ের মাঝখান থেকে উঠে চলে আসে, যেটা আবার আয়ান নোটিস করে। আর সে তো এটাই চাচ্ছিল, তার ড্যাড সব প্রুফ নিয়ে এই শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সেও জানতে পেরে যায় যে আয়ান এই সব কিছু জানার চেষ্টা করছে। কিন্তু আয়ান তাদেরকে থামাতে গিয়ে উল্টো তাকেই কিডন্যাপ করে নেয়। আর যখন ম্যারি তার বিয়ের জন্য রেডি হচ্ছিল তখনই হি তার কাছে আসে আর তাকে একটি বক্স দেয় যেটা আয়ান তার জন্য রেখে গিয়েছিল। আয়ান সেখানে সবকিছুই খুলে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, ছোটবেলা থেকেই দেখে আসছি তুমি তোমার মমের মৃত্যুটা নিয়ে অনেক আপসেট, আমিও চাই তুমি জানতে পারো যে তোমার মমকে কে মেরেছে।
এটাই আমার তরফ থেকে তোমার জন্য সেরা গিফট হবে। আর যতক্ষণে তুমি এই ভিডিওটা দেখছো ততক্ষণে আমি সেফ থাকবো কিনা সেটাও আমি জানি না। আসলে এই সব কিছুই আমি তোমার জন্যই করছিলাম, যেন তুমি তোমার মমের মৃত্যু জাস্টিসটা পাও। আর তাকে সেই রিংটি দেখিয়েও তাকে প্রপোজ করে আর বলে যে আমাদের বেবিটাকে তুমি ভালো রেখো। অন্যদিকে আমরা তার ড্যাডকে দেখি, যেই আসল কালপ্রিট ছিল, যে আসলে ম্যারির মমকে মেরেছিল। এই সব কিছু জানার পর এখানে আয়নও অবাক হয়ে যায়। অন্যদিকে ম্যারি যখন কলে শুনতে পারে যে আয়নকে কিডন্যাপ করা হয়েছে, তার মনে পড়ে যায় যে সে তো সেই ঘড়িটাই পড়েছে যেটা তার দেওয়া, তার মানে ট্র্যাকার লাগানো আছে। তারা সেখানে চলে যায় আর তার ড্যাডকে থামিয়ে বলে যে ড্যাড, তুমি কিভাবে এতটা জঘন্য হতে পারো। তার ড্যাড সবকিছুই কবুল করে নেয় আর এটাও বলে দেয় যে সে প্রপার্টির জন্যই সবকিছু করেছিল। ম্যারি সেখানে তার ড্যাডকে পুলিশে অ্যারেস্ট করিয়ে দেয় আর এদিকে সে তাকে জড়িয়ে ধরে আর তাকে সরি বলে সবকিছুর জন্যই, যে সে তাকে কেন ট্রাস্ট করেনি। এখানে আমরা হসপিটালে ম্যারিকে দেখি, সে তো আয়নের অনেক টেক কেয়ার করছিল আর তাকে কিস করে বলে যে এখন আর আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমরা তাদের একসাথে দেখতে পাই যেখানে ম্যারির বেবি বামটাও বেরিয়ে গিয়েছিল আর তারা একসাথে কিছুটা খুনসুটি করছিল। তখনই সেখানে হি চলে আসে আর বলে যে আমাকে তো কেউ থ্যাঙ্কসই জানায়নি। বাই দ্য ওয়ে, তোমাদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি লাগছে। আমি কিন্তু চলে যাচ্ছি অ্যাব্রডে আমার পড়াশোনা শেষ করার জন্য। আর এদিকে তারা দুজন রোম্যান্স করতে থাকে আর তারা চলে যায় লিয়ের সাথে দেখা করার জন্য, কারণ লিও এখানে অনেক ভালো একটি রোল প্লে করেছে, সে সবসময় তাকে হেল্প করেছে। আর তাদের বিয়ের রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কিউ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। আল্লাহ হাফেজ।